আমরা এখন পারমাণবিক শ্বসন বর্ণালী নিয়ে কাজ করব। তো প্রথম কথা বলি, পারমাণবিক শ্বসন বর্ণালীর ইংলিশ নামটা কি? অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তো আমাদের এই পুরো নামটা কাজে লাগে না, এই জিনিসটা কাজে লাগে খুব। AAS মানে AAS, এই শব্দটা বিভিন্ন, যখন কোশ্চিন ব্যাংক সলভ করতে যাবা বা বিভিন্ন কোশ্চিন সলভ করতে যাবা, এই AAS এই শব্দটা পাবা। এবং এই পারমাণবিক শ্বসন প্রণালী কোন স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত? এমসিকিউ আসতে পারে। বরের স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। ওই যে নিলস বরের বলতে নিলস বর বোঝাচ্ছি আমি। আচ্ছা, তো এটা দিয়ে কি হয়? এটি একটি বিশ্লেষণীয় কৌশল যার দ্বারা উপাদান মৌলের পরিমাণ নির্ণয় করা যায়, বা উপাদান মৌল শনাক্তকরণ করা যায়, বা উপাদান মৌলের ঘনমাত্রা নির্ণয় করা যায়। কিছু কিছু বই আমরা দেখছি ঘনমাত্রা কথা উল্লেখ করছে, কিছু কিছু বই পরিমাণ কথা উল্লেখ করছে, কিছু কিছু বই শনাক্তকরণ এই শব্দটা ব্যবহার করছে। তবে অবশ্যই মৌলের, কিন্তু দ্রবণের না। দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়, মৌলের ঘনমাত্রা নির্ণয় করা যায়। তো মৌলেরটাকে টিক মারবো, কিন্তু দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় না। মৌলের পরিমাণ বা ঘনমাত্রা মৌলের। এবং আমাদের হাজারি স্যার বলছে প্রায় 60টিরও অধিক, কিন্তু এই 60 থেকে 70টি এই কথাটা ফির বলছে কেউ একজন দুইজন, যেমন সঞ্জিত স্যার বলছে, এবং লিঙ্কন স্যার উনার বইয়েও আছে এটা, যে 60 থেকে 70টি। হাজারি স্যার বলতে 60-এরও বেশি নির্ণয় করা যায়। তো বলা তো যায় না কখন প্রশ্ন আসবে। ওকে, এরপর 2 নম্বর পয়েন্ট দেখো, ফার্মাকোলজি। ফার্মাকোলজি মানে ধাতব অপদ্রব্য শনাক্তকরণে এটা ইউজ করা হয় এই পদ্ধতিটা। বায়োফিজিক্স, ট্রেস মৌল শনাক্তকরণ। বায়োফিজিক্স মানে ট্রেস মৌল। ট্রেস মৌল আবার কি? পানিতে দ্রবীভূত। ট্রেস মৌল পড়াইছিলাম বোধহয় পরিবেশ রসায়নের এখানে। ট্রেস মৌল মানে পানিতে দ্রবীভূত সূক্ষ্ম কণা, যাদেরকে শনাক্ত করা গেলেও কিন্তু পরিমাণ নির্ণয় করা যায় না। পরিবেশে ছিল, পরিবেশ রসায়নে করেছিলাম, তাদেরকে ট্রেস মৌল বলে। এটাকে বায়োফিজিক্স বলতেছি। তারপর টক্সিলজি, যেমন আর্সেনিক, ক্রোমিয়াম ইত্যাদি শনাক্তকরণে। দেখো এই 3টা কথা কিন্তু আমাদের এই যে তোমার ফার্মাকোলজি, বায়োফিজিক্স এবং টক্সিলজি, এই 3টা কথা আমাদের সঞ্জিত স্যার, এই হাজারি স্যার বলছে। কিন্তু বাকি কথাগুলো মনে রাখতে হবে, অন্যান্য বই অন্যান্য স্যাররা বলছে। যেমন রাসায়নিক ল্যাবরেটরি, পরিবেশ রসায়ন, খাদ্য রসায়ন, ওষুধ শিল্পও কিন্তু এই পদ্ধতিটা ইউজ হয়। এমসিকিউতে মাথা রাখবো। তবে গুরুত্ব দিয়ে এই শব্দগুলো বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, তো এই 3টা শব্দ একটু মাথা রাখতে হবে। ওকে, এরপরে 3 নম্বর পয়েন্টে আসো, বিশ্লেষণীয় রসায়নে পারমাণবিক শ্বসন বর্ণালী ব্যাপক ইউজ হয়। এমসিকিউটা আসবে এইভাবে, বিশ্লেষণীয় রসায়নে কোন বর্ণালী ব্যাপক ইউজ হচ্ছে বর্তমানে? আমরা বলবো পারমাণবিক শ্বসন বর্ণালী। এই জিনিসটা কাজে লাগতে পারে। তো খুব যে বেশি কাজে লাগবে বিষয়টা এমনও না। আমাদের এই অধ্যায়ে বিআর ল্যাম্বার্ট পর্যন্ত আমরা রিভিশন দেব, ভালো করে পড়াশোনা করব। তারপর হাতে যখন সময় সুযোগ থাকবে তখন আমরা এই টপিকগুলোতে চলে আসব। আর পরীক্ষার আগের রাতে জীবনেও আমরা এটা পড়বো না, সময় দিব না, আধা ঘন্টার মতো বা কিছু সময় কখনোই দিব না। এরপরে চলে আসি, এ পদ্ধতির সাহায্যে পদার্থের পরিমাণ 1 × 10⁻⁶ গ্রাম ডেসিমিটার ইনভার্স 3 পর্যন্ত, মানে 100 কোটির মধ্যে 1 ভাগ পরিমাপ করা যায়। অনেক কম পরিমাপ করা যায়। এরপরে শোষিত শক্তি পরিমাপ করে কোন প্রক্রিয়াধীন নমুনায় পরমাণুর ঘনমাত্রা নির্ণয় করা যায়। দেখছো এখানে কথা পরিমাণ অথবা ঘনমাত্রা শব্দ থাকতে পারে। আমি একটু ঘনমাত্রাটা ইয়ে করে দেই। পরিমাণ বা ঘনমাত্রা নির্ণয় করা যায়, বিভিন্ন বইগুলোতে বা কোশ্চেনগুলোতে পাবো আমরা। এরপরে আসি, প্রতিটি মৌলের জন্য ভিন্ন ভিন্ন আলোক উৎস ইউজ হয়। আমরা একটু পরে ইয়াতে যাব, মানে কিভাবে কাজ করে এই জিনিসটা, সেটা একটু যাব, কিভাবে কাজ করে তখন বুঝতে পারবো বিষয়টা, আলোক উৎস কোথায় কিভাবে দেওয়া হয়। এরপরে যে মৌলটিকে পরীক্ষা করতে হবে তার কোন বর্ণালী ইউজ করা হয়? বিকিরণ বর্ণালী ইউজ করা হয়। বিকিরণ বর্ণালী ইউজ করা হয়। আমরা যাব যখন কাজ করব বোর্ডে তখন বলবো। এরপরে বিশ্বসন। দেখো বিশ্বসন মানে শ্বসনের কথা বোঝাচ্ছে বা অ্যাবজর্পশনের কথা বোঝাচ্ছে। বিশ্বসনের মাত্রা মৌলের বাষ্পে বিদ্যমান নিম্নতম শক্তি স্তরের পরমাণুর ঘনমাত্রার সমানুপাতিক। ফলে কালো রেখার সৃষ্টি হয়। আমরা কোনো এক সময় বলছিলাম যে শ্বসন বর্ণালী আর বিকিরণ বর্ণালীর মধ্যে, বিকিরণ বর্ণালী উজ্জ্বল বুয়াতে বলছিলাম গুণগততে, বিকিরণ বর্ণালী উজ্জ্বল টাইপের ছিল আর শ্বসন বর্ণালী ছিল ব্ল্যাক বা কালো টাইপের হবে। একই মূলত পারমাণবিক শ্বসন বর্ণালী বলা হয়। জাস্ট চোখ বোলাবো, মানে আমরা চোখ বোলাবো শুধু, ঠিক আছে। তারপরে দেখো বিশেষ দ্রষ্টব্য, ক্লিনিক্যাল বিশ্লেষণে যেমন
রক্ত ও প্রস্রাবের ধাতুর পরিমাণ নির্ণয়ে এ পদ্ধতি ইউজ করা হয়ে থাকে। আমরা একটু পরে উদাহরণে যাচ্ছি, তখন আমরা রক্ত টক্ত নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? ওকে, আমরা এখন পারমাণবিক শ্বসন প্রণালী এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটাই এখন কাজ করব। আমরা কিছুক্ষণ আগে থিওরিগুলো দেখে আসলাম, থিওরিগুলো অবশ্যই এমসিকিউর জন্য মাথায় রাখবো, আর এই জিনিসটা এমনিতেই জানে রাখবো। পরীক্ষায় কখনোই আসেনি 15 থেকে 24 সালে বা 23 সালে, যাই বলি না কেন। তো প্রথমে এখানে একটা বিকিরণের উৎস লাগবে। তো এই বিকিরণের উৎস কোথায় পাবো? ফাঁকা ক্যাথোড ল্যাম্প নামে একটা ল্যাম্প আছে, সেখান থেকে আমরা এই বিকিরণ উৎসটা নিব, সেখান থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো টালো বের হয়, এইটুকু মাথায় রাখবো। দ্বিতীয়ত, আমরা এখানে একটা যন্ত্র নিব, অ্যাটমাইজার। অ্যাটম থেকে অ্যাটমাইজার, অ্যাটম মানে পরমাণু না অণু? এই কথা বলো, পরমাণু। আমরা এখানে এদিক দিয়ে নমুনা পাস করব, এই যন্ত্রে অ্যাটমাইজারে নমুনা পাস করব। এই অ্যাটমাইজারের যেটা কাজ সেটা হচ্ছে নমুনার মধ্যে যে যৌগগুলো থাকবে, অণুগুলো থাকবে, সেগুলোকে পরমাণুতে কনভার্ট করবে, অ্যাটমে কনভার্ট করবে। নামটাই তো তার এটা, অ্যাটমাইজার মানে অ্যাটমে কনভার্ট করলো। সেখানে তাপমাত্রা দিতে হয় অবশ্য প্রায় 2200 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এই অ্যাটমাইজার থেকে কি বের হবে বলতো? অ্যাটম বের হবে। সেই অ্যাটম বা পরমাণু বের হবে, সেই পরমাণুগুলো চলে যাবে এখানে আসবে, এখানে আসে মিক্সড হবে। এদিক থেকে তো আলোর উৎস আসতেছে, মানে আলো আসতেছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, এখানে আসে মিক্সড হবে। এরপরে এখান থেকে চলে যাবে মনোক্রোমেটর নামে একটা যন্ত্র। এই যন্ত্রের একটা বৈশিষ্ট্য কি? এই যন্ত্রে আমি যে ইনপুট দিব, সেই ইনপুটের তরঙ্গ দৈর্ঘ্যটাই শোষণ করবে সে। অর্থাৎ আমি একটু ধরে নিলাম যে রক্তের মধ্যে এফই আছে, আমি একটা নমুনা হিসেবে কাকে নিলাম বলতো? রক্ত। কিছুক্ষণ আগে লিখছিলাম আমাদের রক্ত বা প্রস্রাবের মধ্যে ধাতু, এই বলি নাই রে? তো রক্ত নিয়ে চিন্তা করলাম, তো ধরে নিলাম নমুনাটার নাম হচ্ছে রক্ত। রক্ত পাস করলাম, তো পাস করে এখানে যে আয়রনের যৌগ থাকতে পারে সেগুলোকে অ্যাটমে কনভার্ট করে এখানে চলে যাবে, এবং এখান থেকে তোমার এই যে আয়রন পরমাণু এবং তোমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জিনিসগুলো আসবে, তরঙ্গ দৈর্ঘ্যগুলো আসবে, মিক্সড হবে, তারপর চলে আসবে এইখানে যেটা কাজ হবে, ধরেই নিলাম যে এখানে আমি মনে করো যে একটা ইনপুট দিছি, এখানে আমি ইনপুট দিছি 599 ন্যানোমিটার, একটা সুইচ আছে, আমি সুইচ টেপে দিছি 599। এবার যতই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসুক কোনো লাভ নাই, যেটা ইনপুট দিছি শুধুমাত্র সেটা শোষণ করবে, বাকিগুলো করবে না। কথা কি বুঝতে পারছো? এখানে আমি সেরকম একটা টিপ দিছি। ওকে, এরপরে যে ঘটনাটা ঘটবে, তাহলে মনোক্রোমেটরের কাহিনী হচ্ছে এক বর্ণী, মানে একটা তরঙ্গ এখানে শোষণ করবে শুধুমাত্র। কথা কি বুঝতে পারছো? এদিক থেকে তো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ঘটনা ঘটবে, কিন্তু একটা শোষণ করবে। এরপরে কি হবে? এরপরে আমি ফটো ডিটেক্টরে পাঠাবো, ফটো ডিটেক্টর আমি দেখবো এবং দেখতে গিয়ে দেখবো যে ছোট জিনিস সেখানে মনে করো আমি দেখতে পাচ্ছি না। এরপরে আমি সেটা অ্যাম্পলিফায়ারে পাঠাবো, অ্যাম্পলিফায়ার মানে বড় পর্দায় দেখবো। আমার ভালো লাগে না টেলিভিশনে সিনেমা দেখা, আমি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, বড় পর্দায় দেখবো। তো আমি অ্যাম্পলিফায়ারে পাঠাইলাম, বিবর্ধক। অ্যাম্পলিফায়ারের বাংলা অর্থ লিখছি সেটা বিবর্ধক, আর এখানে মনোক্রোমেটরের এখানে বাংলা কথা লিখছি এক বর্ণিকারক। ওকে, বড় জিনিস বড় হিসেবে দেখলাম আমি। এরপরে পাঠাইলাম আমি সিগন্যাল প্রসেসরে, মানে ফটো ডিজিটাল মনিটরে। তারপরে আমি বুঝতে পারবো যে আমার কতটুকু তোমার পরিমাণ নির্ণয় হচ্ছে আয়রনের, মানে নমুনাটাতে ধাতুটা ছিল কতটুকু নির্ণয় হচ্ছে সেটা আমাকে এটা বলে দিবে। আমরা আবারও যদি সামারিটা নিয়ে কি করলাম, আমাদের একটা নমুনা আছে, ধরে নিলাম রক্তের মধ্যে ধরে নিলাম আয়রন আছে। প্রত্যেকটা ধাতুর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করার ক্ষমতা আছে, আমাদের কিন্তু জানা থাকতে হবে। মনে করো এ নামের একটা ধাতু নিয়ে আমি এখন কাজ করব, ওই এ নামের ধাতুটি কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে সেটা কিন্তু আমার জানা থাকতে হবে। তো ধরে নিলাম আয়রন 599 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, এটা আমার জানা আছে। তখন আমি নমুনাটাকে পাস করলাম এখানে অ্যাটমাইজারে তাপ দিলাম যতটুকু দেওয়ার দরকার, এবং এই লোকটা পরমাণুতে কনভার্ট করে এখানে চলে যাবে। এদিক থেকে আলোর উৎস আসবে, বিকিরণ উৎস আসবে, কে সাপোর্ট দিচ্ছে? ফাঁকা ক্যাথোড ল্যাম্প। এখান থেকে চলে আসবে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো টালোগুলো আসবে, এখানে মিক্সড হয়ে আমার মনোক্রোমেটরে চলে আসবে। মনোক্রোমেটরে আমি সুইচ টিপে দিছি যে তুমি 599 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে নাও, এর বাইরের গুলো নিবা না। তো আমার কথাই সে শুনছে, যেহেতু আমি ঘটনা ঘটাইছি এখানে। এরপরে তোমার এখান থেকে পাঠাবো ফটো ডিটেক্টরে,
ফটো ডিটেক্টর থেকে অ্যাম্পলিফায়ারে পাঠাবো, বড় পর্দায় দেখবো আমি, এরপরে আমি সিগন্যাল প্রসেসরে মানে কম্পিউটারে আমি দেখবো। তো এইভাবে এখানে কাজ করা হয়। জাস্ট আমরা চোখ বুলাবো দুই একবার এবং ছবিগুলো তাকাবো। তো যখন বই পুস্তক ঘাটাঘাটি করবা তখন দেখবা পারমাণবিক শ্বসন প্রণালী 3টা অংশে ভাগ করছে ওরা। শ্বসন মানে যন্ত্রটাকে আর কি আমি একটু বলি, যন্ত্রটাকে ওরা 3টা অংশে ভাগ করছে, 1, 2 এবং 3। 1 নম্বরে ভাগ করছে এই জিনিসটাকে, মানে লিখছে ওরা ফাঁকা ক্যাথোড ল্যাম্প 1। 2 নাম্বার ওই জিনিসটা অ্যাটোমাইজার, এটা লিখতেছি কেন পরে বলতেছি। 3 নাম্বারটা হচ্ছে ফটো ডিটেক্টর। তো এখানে চিত্র লিখছি আমি, পারমাণবিক শোষণ বর্ণালী মাপক এর ব্লক চিত্র। এভাবে তুমি যদি আসে পরীক্ষা দিবা। আবার এখানে একটা কথা লিখছি, অন্যভাবে ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করা যায়। ঘনমাত্রার বিপরীতে যদি বিশোষণ মানে শোষণের কথা বোঝাচ্ছি আমি, লেখচিত্র আঁকা যায় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। একে ক্যালিব্রেশন কার্ভ বলে। মূলত এই শব্দটার জন্যই আমি কাজ করলাম, ক্যালিব্রেশন কার্ভ। যে পারমাণবিক শ্বসন বর্ণালীর তোমার যে লেখচিত্র সেটার নাম কি, সেটা হচ্ছে ক্যালিব্রেশন কার্ভ। এইভাবে প্রশ্ন করতে পারে। এই পাশে লিখবো বিশোষণ বা শোষণের কথা লিখবো ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে ঘনমাত্রা লিখবো। যদি মন চায় মিলিগ্রাম পার লিটার দিবা বা মাইক্রোগ্রাম পার লিটার দিবা, না চাইলে নাই, এবং সরল রেখা বরাবর দেখাবা। দ্যাটস এনাফ। এখানে ঢাল পাওয়া যায় একটা, দিলে দিবা না দিলে নাই, কোনো অসুবিধা নাই। আমার জাস্ট ক্যালিব্রেশন কার্ভ শব্দটা কার সাথে সম্পর্কিত এটা একটু মাথায় রাখতে হবে। ক্যালিব্রেশন কার্ভ শব্দটা কার সাথে যায়? বয়েল টয়েল হাবিজাবি অনেক প্রশ্ন করবে, এ করবে না? তখন তোমাকে বলতে কোনো বয়েল টয়েল না, এটা হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালীর একটা অংশ। কথা কি বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। ওকে, আমরা এখন ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি নিয়ে কাজ করব। তো শুরুতে যেটা বলা রাখি সেটা হচ্ছে এটার বিকল্প নামই কিন্তু এটা, এমসিকিউতে তোমাকে আটকাইতে পারে। তাহলে ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি মানে হচ্ছে ইউভি ভিজিবল দৃশ্যমান, তারপরে কি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। কোন যৌগ যখন ইউভি ভিজিবল অঞ্চলে তড়িৎ চুম্বকীয় বিকিরণ শোষণ করে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ শোষণ করে, যে বর্ণালী শোষণ করে, বিকিরণ শোষণ করে যে বর্ণালীর সৃষ্টি করে বা যে বর্ণালীর সৃষ্টি করে সেটাই মূলত হচ্ছে ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এটাই, আর কিছু না, অর্থাৎ এটাই হচ্ছে এটা। তো গেল এক নাম্বারের মতো প্রশ্ন। দ্বিতীয়ত, নমুনায় যৌগের ঘনমাত্রা ও ফাংশনাল গ্রুপ উপস্থিতি নির্ণয়ে। তাহলে এফজি মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ, যেটাকে বাংলায় বলে কার্যকরী মূলক। তাহলে আমরা এই দ্বিতীয় নাম্বার লাইনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব, যে এইটা দিয়ে কি করা যায়, কোন যৌগের ঘনমাত্রা নির্ণয় করা যায় এবং তোমার যৌগটার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আছে কিনা সেটা নির্ণয় করা যায়। এটি দ্বৈত রশ্মির বর্ণালী মাপক। তার মানে বোঝা গেল এখানে দুইটা রশ্মির ব্যাপার স্যাপার আছে, দ্বৈত মানে দুইটা। একটু পরে যাচ্ছি। এরপরে ইউভি আলোর উৎস, এখানে দুইটা কিন্তু বলছি, একটা ইউভি আলোর উৎস, একটা ভিজিবল আলোর উৎস। তো ইউভির ক্ষেত্রে হবে ডিউটেরিয়াম ল্যাম্প। ডিউটেরিয়াম মানে জানি আমরা হাইড্রোজেনের একটা আইসোটপ ডিউটেরিয়াম। আর ভিজিবলের ক্ষেত্রে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। টাংস্টেনকে আমরা ডাব্লিউ দ্বারা মোটামুটি প্রকাশ করে থাকি সবাই। গেল এটা। এরপরে ব্যবহার, আমরা যা যা লিখছি সব যদি ভুলে যাই কোনো অসুবিধা নেই, তবে ব্যবহারটা ভি 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 আই। মনে করো তোমার পড়ার সময় নেই, তো দরকার নাই, জাস্ট ব্যবহারটা পড়বা। 1 নাম্বার নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে। 2 ফাংশনাল গ্রুপ নির্ণয়ে, জৈব যৌগের কথা তো আগেই বলছিলাম এগুলা। একান্তর দ্বিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন নির্ণয়। একান্তর দ্বিবন্ধন আবার কি জিনিস? এই যে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, একান্তর দ্বিবন্ধন মানে তোমার এই যে একটা একক বন্ড, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ড, একটা দ্বিবন্ধন থাকবে, মানে এইরকম কিন্তু চলতেই থাকবে। কিন্তু কথা কি বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন মানে একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন নির্ণয়ে এটা এই জিনিসটা ইউজ করা হয়। 4 নাম্বার একান্তর দ্বিবন্ধনে থাকা প্রতিস্থাপক। এমনও তো হইতে পারে এখানে একটা প্রতিস্থাপক দিলাম আমি এইচ এর পরিবর্তে, এখানে আমি দিলাম মনে করো NH2 অ্যামিনোমূলক, NH2 অ্যামিনোমূলক। জি, মনে করো এখানে আরেকটা প্রতিস্থাপক দিলাম আমি, এখানে প্রতিস্থাপকটা মনে করো তোমার Cl দিলাম আমি মনে করো,
তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একান্তর দ্বি বন্ধনে থাকা প্রতিস্থাপক এবং এদের সংখ্যা নির্ণয়ে আমাদের এই জিনিসটা ইউজ করা হয়। এরপরে অ্যারোমেটিক যৌগের চক্রে উপস্থিত দ্বিবন্ধন সংখ্যা নির্ণয়ে, অ্যারোমেটিক যৌগের চক্রে, যেমন তোমরা জানো, মানে জানো কিনা জানি না, এটাকে বলা হয় টলুইন। এই যে এটা একটা অ্যারোমেটিক যৌগ, এখানে দ্বিবন্ধনের সংখ্যা মোটামুটি 3টা আছে। আবার আরো কিছু কিছু বড় বড় যৌগ আছে যেগুলোতে আরো অসংখ্য দ্বিবন্ধন থাকতে পারে, অনেকগুলো। তো এটা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়। আমরা এবার একটা ছবির দিকে তাকাবো। দেখো, মূল বই তো সবাইরে আছে, 3.16 চিত্র। তো এখানে আমরা কি বলছিলাম, দুইটা ল্যাম্প দরকার, একটা ডি একটা ডাব্লিউ নিচে ওরা পাইছো খুঁজে। ডি মানে কি বুঝাচ্ছি, ডিউটেরিয়াম, খুঁজে পাইছো, ডিউটেরিয়াম। আর ডাব্লিউ মানে বুঝাচ্ছি আমরা টাংস্টেন। তো এখানে আমরা প্রথমে এই দুটাকে কোথায় পাঠাবো, মনোক্রোমেটরে পাঠাবো। এই মনোক্রোমেটরের কাজ কি, এক বর্ণী করা, এক তরঙ্গ বিশিষ্ট তৈরি করা। আচ্ছা, তারপরে এই আলোটা চলে যাবে ঘূর্ণায়মান চপারের এখানে চলে যাবে। এখান থেকে দুইটা অংশ আমরা পাবো, একটা হচ্ছে রেফারেন্স সেল আর আরেকটা হচ্ছে নমুনা সেল। আর তো রেফারেন্স সেলে কে থাকে, রেফারেন্স সেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। আবার বলতেছি, রেফারেন্স সেলে কি থাকে, বিশুদ্ধ দ্রাবক থাকে। আর নমুনা সেলে তো নমুনাই থাকবে, এটাই স্বাভাবিক, যেটা এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপর দেখো, আর ও এস সেল থেকে আমরা দুইটা রশ্মি নির্গত করতেছি, একটা হচ্ছে আইআর আর একটা হচ্ছে আইএস। এবং দ্বিতীয় ঘূর্ণায়মান চপারে আমরা মোটামুটি পাঠাই দিচ্ছি নাকি। এবং সেখান থেকে কোথায় যাবে, ফটো ডিটেক্টরে চলে যাবে, যাওয়ার পরে অ্যাম্পলিফায়ারে চলে যাবে। আর অ্যাম্পলিফায়ার কাজ আমরা জানি, বড় সিনেমা হল মানে অ্যাম্পলিফায়ার মানে বড় পর্দা তৈরি করবে। এরপর কি হবে, ফটো ডিজিটাল মনিটরে উপযুক্ত বর্ণালী তৈরি করবে। জাস্ট একবার চোখ বুলাবো আর কি, আর তেমন কিছু না। তো আমরা এই টপিকের মধ্যে সবচেয়ে কোনটা গুরুত্ব দিব, প্রবাহ চিত্রটাও গুরুত্ব দিব না, এই বাংলা কথাগুলো খুব একটা গুরুত্ব দিব না, আমরা জাস্ট ব্যবহারগুলো গুরুত্ব দিব। এটাই আমাদের পরীক্ষায় কাজে লাগবে। আমরা এখন বিএমও এবং এবিএমও নিয়ে কাজ করব। তো বিএমও মানে কি, বন্ডিং মলিকুলার অরবিটাল, আর হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো এই জিনিসগুলো খুব একটা কাজে লাগে না। 15 থেকে 24 সালে বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা আমরা খুব একটা কাজে পাইনি আর কি, দেখি নেই খুব একটা। তারপরে যেহেতু পড়ার জিনিস বইয়ে আছে, পড়তে অবশ্যই হবে। এই জিনিসগুলো নিয়ে সর্বপ্রথম ধারণা দিছিল হুন্ড এবং মুলিকার নামে দুজন মানুষ, খুব ভালো মানুষ, যে এই দুটা জিনিস নিয়ে আলোচনা করছিল। তো এই দুটা জিনিস কি জিনিস, আগে আমরা ধীরে ধীরে যাই, তারপরে বুঝতে পারবো বন্ডিং মলিকুলার অরবিটাল কি আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কি জিনিস। তো প্রথমে আমরা 1 নাম্বার একটা উদাহরণ পয়েন্টে আসলাম। তো এখানে একটা অ্যাটম মানে পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা H2 হচ্ছে। অনুরূপভাবে দুইটা ক্লোরিন পরমাণু Cl2 হচ্ছে, দুইটি অক্সিজেন পরমাণু O2 হচ্ছে। এই যে এই বিষয়গুলো, এগুলোকে বলা হচ্ছে কি, অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক, দেখো অ্যাটম মানে কি পরমাণু, আর এটা হচ্ছে মলিকুলার অরবিটাল। তাহলে এই জায়গাতে আমরা মলিকুলার অরবিটাল পাবো। এখানে দেখো H বন্ড H, Cl বন্ড Cl, O ডাবল বন্ড O, এগুলো কিন্তু পাবো এখানে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে মলিকুলার অরবিটাল। এই জিনিসগুলোকে বলা হচ্ছে মলিকুলার অরবিটাল। জাস্ট জানার মানুষ একটু দেখো, পরীক্ষা আসবে না, মলিকুলার অরবিটাল। 2 নাম্বার পয়েন্টে দেখো, এখানে সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন দুইটা অ্যাটমিক অরবিটাল মিলে একটা মলিকুলার অরবিটাল হতে পারে। আসলেই তো হচ্ছে বোধহয়, দুইটা অ্যাটমিক অরবিটাল মিলে একটা কি হচ্ছে, মলিকুলার অরবিটাল হচ্ছে। এই যে মলিকুলার অরবিটাল হচ্ছে, তো অ্যাটমিক অরবিটাল বলতে আমি কোনগুলোকে বুঝাচ্ছি, sp-df কে বুঝাচ্ছি। আবারও বলতেছি, অ্যাটমিক অরবিটাল মানে বুঝাচ্ছি আমি sp-df। বর্তমানে জিও পাওয়া গেছে, জিটা ইউজ কম তাই আমি বললাম না। তারপরে দেখো এখানে এটা 1s এবং এটা একটা 1s, মানে এটা হাইড্রোজেন মনে করো, চিন্তা করো 1s1 মনে করো, বা 1s চিন্তা করো, 1s এর যা শক্তি এরও তা শক্তি, সেম শক্তি, n+l দিয়ে চেক করো, এরও যা শক্তি এরও তা শক্তি। সুতরাং এই দুইটা মিলে মলিকুলার অরবিটাল তৈরি হতে পারে। কি হবে এটা জানার দরকার নেই, হতে পারে। এর শক্তি যা, এরও কি সেম শক্তি হবে? কখনোই না। n+l দিয়ে যা পাবো n+l দিয়ে তা পাবো না, সুতরাং দুইটা ভিন্ন শক্তি। সুতরাং এখানে আমরা মলিকুলার অরবিটাল পাবো না। ওকে, এরপর 3 নম্বরে চলে আসি। n সংখ্যক অ্যাটমিক অরবিটাল থেকে n সংখ্যক মলিকুলার অরবিটাল পেতে পারি। অর্থাৎ
দুইটি অ্যাটমিক অরবিটাল থেকে দুইটি মলিকুলার অরবিটাল পেতে পারি। এগুলো কিন্তু ব্যাপক আলোচনা, এগুলো কিন্তু উচ্চ লেভেলে পাবা তুমি, অনার্স মাস্টার্স লেভেলে কেমিস্ট্রি পড়লে এই ধারণাগুলো আছে। আর আমরা যদি সেগুলোই আলোচনা করি এখন অনার্স মাস্টার্সের জিনিস, হয়তো আলোচনা করলে করা যাবে, কিন্তু পণ্ডশ্রম হবে। ইন্টারমিডিয়েট সেকশনে ক্লাস 6 এর বাচ্চাকে ক্লাস 10 এর বা ইন্টারমিডিয়েটের রসায়ন পড়ে লাভ নাই। ওকে, এরপরে আমরা এখানে চলে আসি একটা এই 3 নাম্বার পয়েন্টের একটা অংশ নিয়ে কাজ করতেছি। এখন আমি একটা ছবি আঁকতেছি। তো এখানে বক্সের মতো দেখো 4টা আঁকছি, 1 2 3 4। তো নিচের অংশটাকে আমি বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং আমি হাইড্রোজেনের উদাহরণ নিয়ে কাজ করতেছি, এবং এটাকে বলবো আমি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ নিচে অলওয়েজ বিএমও, উপরে অলওয়েজ এবিএমও, অর্থাৎ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থাকবে। ওকে, এরপর চেক করে দেখি এখানে কি দেখাচ্ছে। আমি যত উপরের দিকে যাব তত নাকি শক্তি বাড়বে, শক্তি নাকি বেশি হবে। তো এখানে আমি হাইড্রোজেনের একটা অ্যাটমিক অরবিটাল নিছি, মানে 1s নিছি, এখানেও একটা হাইড্রোজেন নিছি 1s নিছি, মানে আমি তো H2 নিয়ে কাজ করতে যাচ্ছি, মানে আমি H2 নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এখানে তো একটা মলিকুলার অরবিটাল, তো এখানে দুইটা অ্যাটমিক অরবিটাল আছে, সুতরাং একটা H নিছি এই পাশে, আরেকটা H নিছি আমি ওই পাশে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের নিচের বক্সে ইলেকট্রন আগে ফিল আপ করবো। কারণ আমি কিন্তু বলছিলাম, মানে একটু পরে বলবো অবশ্য, যে ইলেকট্রন ফিল আপ কিভাবে হবে। এই 3টা নীতি মেনে চলে ইলেকট্রন ফিল আপ হবে। পলির নীতি বা হোন্ডের নীতি বলো বা আব্বাউ নীতি বলো। তো আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ হয় না উচ্চ শক্তি স্তর ফিল আপ হয়? নিম্ন বোধহয় ফিল আপ হয়। তো নিম্ন যদি ফিল আপ হয়, তো আমরা তো এই যে তীর চিহ্নটা থেকে উপরের দিকে যাচ্ছে, মানে শক্তি বাড়তেছে, তাহলে নিম্ন শক্তি স্তরের অরবিটাল তো এটাই হচ্ছে, তাহলে এটা আগে ফিল আপ হবে। তো হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে 1s1, হাইড্রোজেন মানে 1s1, কিন্তু এখানে যেহেতু আমি H2 নিয়ে কাজ করতেছি, তাই এখানে দুইটা ইলেকট্রনকে আমাকে এইভাবে সাজাতে হবে। এরপরে আর তো ইলেকট্রন নাই, এখানে তো দুইটা অ্যাটমের দুইটা ইলেকট্রন, এবং এখানে আর কোনো ইলেকট্রন নাই, বিধায় আমি অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন দেইনি, মানে ফাঁকা রাখবো এখানে। তাহলে ছবিটা আঁকবো কিভাবে? ছবিটা এভাবেই আঁকবো, 4টা বক্স দিব আমি, নিচের বক্সে আমি দুইটা ইলেকট্রন এভাবে দিব, উপরের বক্স ব্ল্যাঙ্ক রাখবো। কেন ব্ল্যাঙ্ক রাখবো? আর ইলেকট্রন দেওয়ার মতো সেখানে নাই। ওকে, তারপরে এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলবো আমরা স্টেবিলাইজিং, আর এটাকে বলবো ডিস্টেবিলাইজিং এনার্জি। তো যে যেটা বলে আর কি, এখানে এনার্জি শব্দ লিখলে ভালো হয়, লিখতে পারো ENERGY, এনার্জি। ওকে, তাহলে এই যে এইচটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এই এইচটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, আর এই যে H2 এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর উপরের বক্সটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ইলেকট্রন নাই বিধায় আমি উপরে দিতে পারিনি, থাকলে হয়তো দেওয়া যেত। ওকে, এরপর 4 নাম্বার তো হয়ে গেছে। এবার আসি এই পয়েন্টে, বিএমও। আচ্ছা, এখানে একটা কথা বলি, পরে তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের সাধারণত নিচের গুলোতে স্টার চিহ্ন পাবো না, সামনে আলোচনা করব। নিচের গুলোতে স্টার চিহ্ন পাবো না, উপরের গুলোতে স্টার চিহ্ন পাবো। বিএমও থেকে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন গেলে যে ধাপান্তর গুলো ঘটে, বেশ কিছু ধাপান্তর ঘটে, এন থেকে পাই স্টার, এন থেকে সিগমা স্টার, পাই থেকে পাই স্টার, সিগমা থেকে সিগমা স্টার। আবারও বলতেছি, এন থেকে পাই স্টার, তাহলে এনটা হবে তোমার এইখানে বিএমওর এখানে, আর পাই স্টারটা হবে উপরে। অনুরূপ আমি আবারও বলতেছি, যেগুলো স্টার চিহ্ন, স্টার চিহ্ন থাকবে, স্টার চিহ্ন থাকবে না, থাকবে না। তাহলে আবারও বলতেছি, নিচের গুলোতে স্টার চিহ্ন থাকবে না, উপরের গুলোতে স্টার চিহ্ন থাকবে। এরপর এগুলো, এই যে 4টা লিখছে আমি, এই 4টা শক্তির ক্রম কি? শক্তির ক্রম 1 2 3 4 করে দেখাবা তুমি, সবচেয়ে শক্তি বেশি হচ্ছে 4 নাম্বার আমি দেখাইছি। তো এখানে শক্তি আর একটা আর একটা ব্যাপার স্যাপার আছে এরকম, আমরা একটু এখানে দেখাই। E=c/λ, আমরা গুণগততে হয়তো পরে আসছি না? তাহলে এই যে শক্তি এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে? অবশ্যই ব্যস্তানুপাতিক। তাহলে শক্তির ক্রম যেভাবে হবে, আমার ল্যামডার ক্রমটা অবশ্যই উল্টো হবে। তাই আমি কিন্তু এখানে উল্টো জিনিস লিখছি। এবং আমাদের এখানে একটা সাইটে কথা লিখছি যে 1 নং সহজে ঘটে, মানে এন থেকে পাই স্টারে
ইলেকট্রন এই ধাপে ধাপে সহজে যেতে পারে, কারণ এখানে শক্তি সবচেয়ে কি কম। শক্তি যদি কম হয় তাহলে সহজে ঘটে। অথবা উল্টা বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, এটা তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলেও কিন্তু ইলেকট্রন ধাপান্তর সহজে ঘটতে পারে। এই যে এত কিছু বললাম, এত কিছু এখন পর্যন্ত কোনো জায়গায় কাজে লাগেনি। আমরা যদি একটু গবেষণা করি কোশ্চেন ব্যাংকে, দেখবো 15 থেকে 24 সালে না বোর্ড না অ্যাডমিশন কিছু কোথাও এখন পর্যন্ত এই জিনিসগুলো আমরা আলোচনা খুঁজে পাইনি, সেভাবে আসেনি। তাই আমরা পরীক্ষার আগের রাতে কখনোই এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাবো না। এই অধ্যায়ে অন্তত পক্ষে এই অধ্যায়ে পরীক্ষার আগের রাতে অবশ্যই মিশ্রণের প্রকৃতি, জারণ বিজারণের ব্যাপার স্যাপার গুলো, নির্দেশকের ব্যাপার স্যাপার গুলো, পিপিএম এর ঘনমাত্রার এই বিষয়গুলো আমরা বেশি ঘাটাঘাটি করব। সময় সুযোগ থাকলে হয়তো বিয়ার ল্যাম্বারটা একটু দেখতে পারি। তাছাড়া এই জায়গাগুলোতে আসার দরকার নাই, অযথা সময় নষ্ট করে লাভ নাই। আমরা যে ধাপান্তর জিনিসটা দেখে আসলাম সেটা একটা ছবির মাধ্যমে এখন দেখব। আর যা যা দেখে আসলাম তার মধ্য থেকে ছবির চেয়েও আমার এই যে 4টা পয়েন্ট লিখছি, এই 4টা পয়েন্টের এখানে তুমি ভিভিআই দিয়ে দাও। তার মানে ভবিষ্যতে যদি কখনো রিভিশনে যাও তুমি এই টপিকে, তাহলে তোমাকে অন্তত পক্ষে এই জিনিসটা দেখতে হবে এবং মনে রাখতে হবে। দেখো এখানে প্রথমে আগে ছবিটার দিকে আসি। আমি যদি ইলেকট্রনটা এন থেকে পাই স্টারের দিকে যাই তখন নাম হবে এন থেকে পাই স্টার। আবার যদি এন থেকে সিগমা স্টারের দিকে যাই, সিগমা কিন্তু এটা, তখন নাম হবে এন থেকে সিগমা স্টার। তুমি এখানে নাম দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অনুরূপভাবে আমি যদি পাই থেকে পাই স্টারে যাই তাহলে কিন্তু হবে পাই থেকে পাই স্টার। নামটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। অনুরূপভাবে আমি যদি সিগমা থেকে সিগমা স্টারে যাই, সিগমা থেকে সিগমা স্টার নাম হবে এখানেও দিতে পারো নামটা, এখানেও দিতে পারো নামটা, এখানেও দিতে পারো নামটা, তোমার খুশি। তো এই যে আমরা 4 রকমের ধাপান্তর দেখছি, এই ধাপান্তর গুলো কিন্তু এক্সাম্পল গুলো কাজে লাগবে। তাই আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি। যদি সিগমা থেকে সিগমা স্টারের ধাপান্তর ঘটে, কোন কোন যৌগগুলোর ক্ষেত্রে এমনটা হয়? সাধারণত যেগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কারা কারা আছে? যত রকম একক বন্ড যুক্ত যৌগ, জৈব যৌগ, যেমন তোমার মিথেন থাকতে পারে, যেমন তোমার ইথেন থাকতে পারে CH3 বন্ড CH3, যেমন তোমার প্রোপেন থাকতে পারে CH3 CH2 CH3 ইটিসি মানে ইত্যাদি। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যারা একটু হলো জৈব যৌগ জানো, সম্পৃক্ত মানে কি রে? কার্বন কার্বন একক বন্ড। তো একক বন্ডের যত রকম উদাহরণ আছে, শুধু এই 3টাই কেন, অসংখ্য থাকতে পারে। এই অকটেন থাকতে পারে না, পেন্টেন থাকতে পারে না। পেন্টেনের মধ্যে কোন ধাপান্তর ঘটে? তখন তোমাকে বলতে হবে সিগমা থেকে সিগমা স্টার। এইটুকু অন্তত পক্ষে মুখস্থ করে যেতে পারো, কারণ কিছু কিছু জিনিস পেতে হলে কিছু দিতে হবে। 1 নাম্বার গেল। 2 নম্বরে আসি। যদি এন থেকে সিগমা স্টার ধাপান্তর বোঝায় তখন কি কি উদাহরণ হতে পারে? সাধারণত মিথানল হয়, মিথাইল ক্লোরাইড হয়, পানি হয় ইত্যাদি। এই 3টা উদাহরণ দেখলেই হবে। মিথানল এবং তোমার এটা কি বলে, ক্লোরোমিথেনও বলে, কিন্তু ক্লোরোমিথেন বলে বা মিথাইল ক্লোরাইড বলে, যে যেটা বলে, পানি ইত্যাদি। এরপরে যদি কখনো পাই থেকে পাই স্টার ধাপান্তর প্রশ্ন করে তাহলে আমরা কার্বনিল যৌগ বলবো বা কনজুগেশন বিহীন অ্যালকিন বলবো। কারণ কার্বনিল যৌগ কোনগুলো? কার্বনিল যৌগ মানে এই যে সিও মূলক যুক্ত যতগুলো যৌগ আছে, তো সিও মূলক যুক্ত যৌগ যতগুলো আছে, যেমন অ্যালডিহাইড আছে, কিটোন টিটোন আছে, ওই উদাহরণগুলো হতে পারে। আবার কনজুগেশন বিহীন, কনজুগেশন মানে কি? একান্তর দ্বিবন্ধন বিহীন। অর্থাৎ আমি বুঝাচ্ছি, এখানে এক্সাম্পল দিচ্ছি আমি একটা। আগে কিটোনের উদাহরণটা দেই। CH3 COH, দেখো তো একটা অ্যালডিহাইড কিনা, মানে সিও মূলক যুক্ত কিনা, সিও মূলক যুক্ত। তারপরে এমন হইতে পারে CH3 CO CH3, দেখো তো কিটো মূলক আছে কিনা, এটা কিন্তু কিটো মূলক বা কার্বনিল মূলক বলে, কার্বনিল মূলক। তো এই কার্বনিল মূলক যুক্ত যৌগগুলো। তারপরে কনজুগেশন বিহীন অ্যালকিন, কনজুগেশন মানে একান্তর দ্বিবন্ধন থাকবে না এরকম অ্যালকিন, যেমন CH2 ডাবল বন্ড CH2, এরকম এই টাইপের উদাহরণ ইত্যাদি। আর কনজুগেশন দ্বিবন্ধন মানে কি জানো? আমি একটু বলি, সেটা হচ্ছে বলছিলাম বোধহয় এর আগে, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। দেখো তো একক বন্ড ডাবল বন্ড, একক বন্ড, এখানে ডাবল বন্ড দিতে ভালো হইতো। ধরো এখানে ডাবল বন্ড যদি দেই আমি, তাহলে এখানে দিতে হবে একক বন্ড। আর এখানে যদি একক বন্ড দেই CH2, আর এখানে বলতো CH3 নাকি? দেখি একটু চেক করে। CH ডাবল বন্ড CH, হাত মিলছে। তারপরে এখানে CH ডাবল বন্ড CH, তারপরে একবারে CH3 মারে দিলাম, সমস্যা নেই, মারে দিলাম। তো দেখি একটু
একক বন্ড ডাবল বন্ড, একক বন্ড ডাবল বন্ড, একক বন্ড, এই যে এই জিনিসটাকেই বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। মানে একটা একক বন্ধন থাকবে, তারপর একটা দ্বিবন্ধন থাকবে, তারপর একটা একক বন্ধন থাকবে। এইটাকে বলা হচ্ছে কনজুগেশন সংযুক্ত। কিন্তু আমাদের তো কনজুগেশন সংযুক্ত বলেনি, কনজুগেশন বিহীন। তো কনজুগেশন বিহীন একটা উদাহরণ দিছি আমি, পরিচিত উদাহরণ। তাহলে এই টাইপের উদাহরণগুলো আমাদের উদাহরণগুলোতে পাই পাই স্টার হতে পারে, পাই পাই স্টার হতে পারে। এরপর এখানে দেখতে পাচ্ছি এন থেকে পাই স্টার, এগুলা কোনগুলো যৌগ? এলিফ্যাটিক কিটো যৌগগুলো হতে পারে। এলিফ্যাটিক কিটো যৌগ, এলিফ্যাটিক কিটো যৌগ আবার কোনগুলো? এলিফ্যাটিক কিটো যৌগ কোনগুলো? এলিফ্যাটিক কিটো যৌগ যেমন লিখছো ওইখানে ওগুলাই হয় CH3 COH। এইটা কিটো যৌগ না, সিও মূলক না, কিটো মূলক না, কার্বনিল মূলক না, এটা হয়। পাশাপাশি এটাও লিখতে পারি আমি CH3 CO CH3 ইত্যাদি, আরো যতগুলো আছে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি প্রশ্ন করে যে এই যৌগটার মধ্যে কি কি ধাপান্তর ঘটে, শুধু এটা বললে ফের ভুল হবে। এটাও হয়, এটাও হয়, দুইটাই হয় কিন্তু। তো আমরা এই কথাগুলো একটু কষ্ট করে মনে রাখবো। আমরা এখন হোমো এবং লুমোতে চলে আসলাম। আমাদের হোমো এবং লুমোর জাস্ট পূর্ণরূপ লাগবে, আর কিছু না। বাংলা অর্থগুলোও লাগে না খুব একটা। তো হোমো হচ্ছে হাইয়েস্ট অকুপেড মলিকুলার অরবিটাল, যেটা সর্বোচ্চ অধিকৃত আণবিক অরবিটাল বলা হচ্ছে বাংলায়। আর লুমো হচ্ছে লোয়েস্ট আনঅকুপেড মলিকুলার অরবিটাল বা নিম্নতর অধিকৃত আণবিক অরবিটাল। পূর্ণরূপ পড়বো এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য, আর কিছু না। তারপরে যৌগ কর্তৃক ইউভি ভিজিবল রেডিয়েশন শোষিত হলে ইলেকট্রনের ধাপান্তর ঘটে। তো কখন ধাপান্তর ঘটবে? যখন ইউভি ভিজিবল রেডিয়েশন শোষণ করবে বা শোষিত হবে, তখন কিন্তু ইলেকট্রনের ধাপান্তর ঘটবে। এবং ইলেকট্রন ধাপান্তর কোথা থেকে কোন দিক, মানে কোন দিক থেকে কোন দিকে ঘটে? আমরা বলবো হোমো থেকে লুমোতে চলে যায় বা ধাপান্তর ঘটে, বা ইলেকট্রন ধাপান্তরের সময় হোমো থেকে লুমোর দিকে উপনীত হয়। এইটুকু জাস্ট মনে রাখবো। আরেকটা পয়েন্টে আসলাম, ইউভি ভিজিবল বর্ণালীর পরিসর কত? 200 থেকে 780, এবং শোষণ শক্তি কত? 586 থেকে 570। মুখস্থ রাখবো, এগুলা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। তারপর দেখো সিগমা বন্ধনের ইলেকট্রনকে উদ্দীপিত করতে ল্যামডা এর মান 200 এর কম হতে হয়। কোন বন্ধনের? সিগমা বন্ধনের ইলেকট্রনকে উদ্দীপিত করতে। এটাও একটু মনে রাখার চেষ্টা, মুখস্থ করতে হবে, করার কিছু নেই। এরপর আমি 3টা পয়েন্টের মতো লিখছি, 2টা পয়েন্ট লিখছি। একান্তর দ্বিবন্ধন ও একক বন্ধন। আমরা একান্তর দ্বিবন্ধন কি জিনিস সেটা কিছুক্ষণ আগে বলে আসলাম হয়তোবা, যে দ্বিবন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, সেটাকে মানুষ কনজুগেশন বলে। আর যদি ওই রুলস মেনে না চলে তাহলে কনজুগেশন বিহীন হবে। যেহেতু একান্তর দ্বিবন্ধন কথাটা লিখছি, সুতরাং কনজুগেটেড শব্দটা বলতেই পারি আমি। এবং এই টাইপের যৌগগুলোকে বলবো আমরা পলিইন। কেন পলিইন বলা হচ্ছে? পলিইন বলার কারণ হচ্ছে যদি একটা যৌগের মধ্যে একাধিক দ্বিবন্ধন থাকে, যেমন এটাকে তুমি পলিইন বলতে পারবে না, CH3 CH ডাবল বন্ড CH2, কারণ এখানে কয়টা দ্বিবন্ধন আছে? মানে দ্বিবন্ধন একটা জায়গায় আছে না, তাই এটাকে শুধু ইন একটাই বলবো, অ্যালকিন বলবো, পলিইন বলা যাবে না। কিন্তু এই জায়গাটা, এই জিনিসটাকে তুমি পলিইন বলতে পারবা কিন্তু। CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এখানে কিন্তু দুইটা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা পলিইন বলতে পারি। কিন্তু অনেক সময় ডাইইনও বলে, যেহেতু দুইটা দ্বিবন্ধন দুই জায়গায়। ওকে, তাহলে কি বলা হয়েছে? পলিইন যৌগে দৃশ্যমান আলোর পরিসরে এ শোষণ ঘটে, ফলে অনেক জৈব যৌগ বর্ণযুক্ত হয়। 1 নাম্বার গেল। 2 নাম্বার, জৈব যৌগে পাই বন্ড রিলেটেড ফাংশনাল গ্রুপ থাকলে দৃশ্যমান আলোর পরিসরে শক্তি তরঙ্গ শোষণ করে এবং যৌগ বর্ণযুক্ত দেখায়। আশা করি বুঝিনি। এবং এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রোমোফোর। এটাকে কোন নাম্বারে রাখতে পারি আমরা? মানে জ্ঞানমূলকে রাখতে পারি। আমরা যদি এখানে একটা উদাহরণ দেই, যেমন এই যে উদাহরণটা, এখানে কিন্তু NH2, এটাকে মানুষ অ্যানিলিন বলে। হ্যাঁ, এটাকে বলে অ্যানিলিন বা প্রাইমারি অ্যামিন। তো এখানে একটা কার্যকরী মূলক হচ্ছে অ্যামিনো মূলক NH2। এটাকে যদি ভাঙাভাঙি করে চেক করে দেখো, কোথাও দ্বিবন্ধন খুঁজে পাবা না। এটার জন্য কিন্তু না, তাহলে ওটা কিন্তু বর্ণযুক্ত হবে না। তাহলে আমাদের কি থাকতে হবে? জৈব যৌগে পাই বন্ড রিলেটেড ফাংশনাল গ্রুপ। এখানে কোনো পাই বন্ড বা দ্বিবন্ধন নাই কিন্তু এখানে, তাই এটাকে আমি কোনো রঙিন বলতে পারবো না। কিন্তু যদি এরকম হয়, এটার পরিবর্তে যদি এখানে NO2 থাকতো, তাহলে কিন্তু আমি বর্ণযুক্ত বলতে পারতাম। কেন? কারণ NO2টাকে ভাঙলে আমরা দ্বিবন্ধন পাই। কিভাবে পাই একটু দেখি। এখানে N, এখানে O, এখানে একটা সন্নিবেশ সমযোজী দিয়ে আমি O দেখাইলাম। দেখো তো NO2 নাইট্রোমূলক না, এটাকে মানুষ নাইট্রোমূলক বলে। এখানে দ্বিবন্ধন আছে, তাই আমাকে দ্বিবন্ধন যুক্ত ফাংশন, FG মানে ফাংশনাল গ্রুপ,
দ্বিবন্ধন যুক্ত ফাংশনাল গ্রুপ লাগবে কিন্তু। তাহলে জৈব যৌগে পাই বন্ড বা দ্বিবন্ধন রিলেটেড ফাংশনাল গ্রুপ থাকলে দৃশ্যমান আলোর পরিসরে শক্তি তরঙ্গ শোষণ করে এবং যৌগটা বর্ণযুক্ত দেখায়। তাহলে বর্ণযুক্ত দেখাবে কোনটা? নাইট্রোবেনজিন দেখাবে না এনিলিন দেখাবে? নিশ্চয়ই নাইট্রোবেনজিন দেখাবে। ফেনলও তো দেখাবে না। ফেনল এখানে তুমি দ্বিবন্ধন খুঁজে পাবা না তো। এই দ্বিবন্ধন খুঁজে পাবা এখানে? দ্বিবন্ধন খুঁজে পাবা না, কিন্তু এলডিহাইডের মধ্যে খুঁজে পাবা, কিন্তু এখানে কিন্তু দ্বিবন্ধন পাবা। এই যে সিওএইচ, এই সিওএইচটাকে আমি এইভাবে লিখতে পারি না। তো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। তবে দুই তিনটে উদাহরণ লিখছে হাজারি স্যারের বইয়ের রেফারেন্স অনুযায়ী। সেটা হচ্ছে NO2টাকে মানুষ বলে নাইট্রোমূলক, আর নাইট্রোমূলক তো সবাই জানে, আর এইটাকে বলা হচ্ছে নাইট্রোসোমূলক। আমি একটু এখানে লিখি নাইট্রোসো মূলক, মূলক শব্দটা লিখলাম নাইট্রোসো। আর এটা হচ্ছে এজো, সরজ ফলা আকার বর্গীয় জয় কর যোগ, এজো মূলক, এজো মূলক। তাহলে এই টাইপের মূলকগুলোতে যেহেতু পাইব, এটা ভাঙলে তুমি তো জানো কি হয়, এটা আমি দেখাবো। এন এখানে ডাবল বন্ড ও, আর এখানে সন্নিবেশ দিয়ে ও। তো পাই বন্ড বা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, সুতরাং এরা বর্ণযুক্ত হতে পারে। তবে বেনজিনের মধ্যে কোনো মূলক নাই। বেনজিন যদি আঁকো তুমি, এখানে কোনো মূলক পাবা না, দেখো, কিন্তু এমনিতেই দ্বিবন্ধন আছে অবশ্য, কিন্তু মূলক নেই। আমরা তো ফাংশনাল গ্রুপের কথা বলা হয়েছে এখানে, ফাংশনাল গ্রুপের কথা বলা হয়েছে। তো এখানে কোনো ফাংশনাল গ্রুপ আছে না। ও ম্যাক্সিমাম শোষণ করতে পারে 255 ন্যানোমিটার, কিন্তু আমাদের তো এটা হইতে হবে না, আমাদের তো দৃশ্যমান হইতে হবে। তো দৃশ্যমান যেহেতু হচ্ছে না, তাই এটাকে আমি কালারলেস বলতে পারি। কিন্তু বিটা ক্যারোটিন, এই যে বিটা ক্যারোটিন, এতক্ষণ তো অনেক বকবক করলাম। গাজরে থাকে নিচের কোনটি? এটাই এমসিকিউ। হোমোলুমের পূর্ণরূপ পড়বা। এই দেখো অনেক কথা বললাম। হোমোলুমের পূর্ণরূপ পড়বা, ক্রোমোফোরের সংজ্ঞা পড়বা, VVVVI সংজ্ঞা পড়বা, পাশাপাশি গাজরের যে এই বিষয়টা বিটা ক্যারোটিন, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। বাকিগুলো সময় থাকলে পড়বা, না থাকলে নাই। এত কিছু পড়া তো সময়ও থাকবে না পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে। তাহলে বিটা ক্যারোটিন এর ল্যামডা মান ম্যাক্সিমাম কত পাওয়া যায়? 451, যা দৃশ্যমানের মধ্যে পড়ে। তো দৃশ্যমানের মধ্যে যদি পড়ে যায় তাহলে কি বর্ণযুক্তই বলতে পারি আমি। আর এই যে বিটা ক্যারোটিনের একটা সংকেত তোমাদের মূল বইয়ে আছে, এখানে কিন্তু দ্বিবন্ধন তুমি পাবা কিন্তু। তো দ্বিবন্ধন যেহেতু, আমি ছবিটা আঁকিনি, বইয়ে আছে, তো দ্বিবন্ধন যেহেতু আছে নিশ্চয়ই তাহলে বর্ণযুক্তই হবে। এবং এই যে দৃশ্যমানের মধ্যে পড়তেছে তাই। এবং এই কালারটা কেমন? এই কালারটাও লাগবে। এই কালারটা হচ্ছে কমলা, এই কালারটা কমলা। জাস্ট এইটুকু মনে রাখো, আর কিছু মনে রাখার প্রয়োজন হবে না।